পাঞ্জাবের সামনে এদিন খুব ভালো সুযোগ ছিল টানা 3 ম্যাচ জিতে ওই দিল্লির রেকর্ডটা আর কি মানে ইকুয়াল করা। আর অপরদিকে রাজস্থানের ক্যাপ্টেন মানে তাদের রেগুলার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এদিনই আর কি প্রথম আর কি মানে মূল একাদশে কামব্যাক করেছিলেন। আগের 3 ম্যাচে তিনি খেললেও ওই আর কি ইম্প্যাক্ট সাব হিসেবে খেলেছিলেন। তো ফুল ক্যাপ্টেন্সি তিনি এই ম্যাচেই পেলেন। তো এই জায়গায় আর কি শ্রেয়াস আয়ার তাদের আর কি প্রথম হোম ম্যাচে আর কি এদিন টস জিতে মানে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো রাজস্থান রয়্যালসের দুই ওপেনার ওই সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়াল দারুণ স্টার্ট করে, একেবারে ফ্লাইং মেজাজে যে দুজনে স্টার্ট করে, পার্টিকুলারলি যশস্বী জয়সওয়াল যিনি আগের 3টা ম্যাচে একেবারেই আর কি খুব একটা রানের দেখা পাননি। তো মানে তার রানে ফেরাটা আর কি খুবই প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের পয়েন্ট অফ ভিউ থেকে। তো দুজনেই আর কি বেশ ভালো মতো এই জায়গায় স্টার্ট পেয়ে গেছিলেন। তো এই মানে পাওয়ার প্লেয়ার ওই প্রথম 6 ওভারটা তারা খুব ভালোভাবে কাজে লাগিয়ে 53টা রান তুলে ফেলে। এরপর মানে প্রথম 10 ওভারেও তারা তুলে ফেলে 85 রান। কিন্তু ওই 11 নম্বর ওভারের ওই প্রথম বলে সঞ্জু স্যামসন একটা বাউন্ডারি মারলো, এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই লকি ফার্গুসন এসে তুলে নেন ওই সঞ্জু স্যামসনের উইকেটটাই। তো সঞ্জু স্যামসন তাকে একটা ওই মিড অফের উপর দিয়ে বড় শট খেলতে গিয়ে মিস হিট হয়ে ওই জায়গায় আর কি ক্যাচ দিয়ে বসেন। তো যাওয়ার আগে তিনি 38টা রান করে গেছিলেন। এরপর সেকেন্ড উইকেটে 3 নাম্বার রিয়ান পরাগ আর ওই যশস্বী জয়সওয়ালের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে 34 রানের। তো এইদিকে যশস্বী জয়সওয়ালও নিজের 50টা এদিন কমপ্লিট করলেন, মানে খুবই একটা আর কি হ্যান্ডি নক তিনি এদিন ডেলিভার করেছেন তার টিমকে। তো ওই জায়গায় এর পরেই মানে ওই রাজস্থান রয়্যালস 100 রানের গন্ডি টপকে যায়। তো এরপর ওই 123 রানের মাথায় যশস্বী জয়সওয়ালও একটা ওই বড় শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় লকি ফার্গুসনের একটা ডেলিভারিতেই বোল্ড হয়ে যান। তো যাওয়ার আগে তিনি 67টা রান করে গেছিলেন। এরপর ক্রিজে নীতিশ রানা এসে বাকি প্রথম 2 বলে পরপর 2টা তিনি বাউন্ডারি মেরে দেন, কিন্তু তারপর তিনি নিজের ইনিংসটাকে আর বড় করতে পারেননি। তো 12 রান করে তিনি প্যাভিলিয়নে যখন ফেরত যান তখন ওই রাজস্থানের স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 138। এরপর বলতে গেলে এই 4th উইকেটে ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া রিয়ান পরাগ আর নতুন আসা সিমরন হেটমায়ারের মধ্যে একটা 47 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করেই তখন বলতে গেলে রাজস্থান ওই 200 রানের আর কি মানে কাছাকাছি পৌঁছে যায়। তো বলতে গেলে মানে দুজনেই আর কি খুব মানে কি মানে কার্যকরী ইনিংস খেলেছেন, মানে যথেষ্ট আর কি চালিয়ে খেলেছেন বলতে হবে। সিমরন হেটমায়ার 12 বলে 20 রানের একটা লিটল ক্যামিও খেলে গেছিলেন। অপরদিকে রিয়ান পরাগ তিনি ইনিংসের শুরুর দিকে কিছুটা আর কি অ্যাঙ্করিং রোল প্লে করলেও ওই পার্টিকুলার জুটিটাতে তিনি ওই জায়গায় আর কি মানে একেবারে বলতে গেলে হাত খুলে মেরেছেন। তো এই মানে দুজনের জুটিটা ভাঙে ওই সিমরন হেটমায়ার যখন আউট হয়ে যান তখন ওই জায়গায় আর কি রাজস্থানের স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 185। তো এরপর বলতে গেলে ওই ধ্রুব জুরেল এসে আর কি শেষের দিকে তিনিও একটা আর কি ভালো ক্যামিও খেললেন ওই মানে 5 বলে 13 রানের। তো ওই জায়গায় একটা 4-এর একটা ছক্কা মেরেছেন। অপরদিকে রিয়ান পরাগ তিনিও 25 বলে 43 রান করে অপরাজিত থাকেন। তো রাজস্থান আর কি বলতে গেলে এই আর কি মূল্যানপুরের এই নতুন স্টেডিয়ামে এইখানেই আর কি এই ইনিংসটাতেই প্রথম 200 রানের গন্ডি টপ করলো আইপিএলে। তো তারা তাদের ইনিংসটা শেষ করলো 205-এ। তো এই 206 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পাঞ্জাবের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। তো জফরা আর্চার মানে যিনি এর মানে আগের মানে এই সিজনের প্রথম 2 ম্যাচে ভেরি মাচ এক্সপেন্সিভ ছিলেন, আগের ম্যাচে তিনি মানে কিছুটা ভালো বোলিং করলেও এই ম্যাচে আর কি বলতে গেলে অনবদ্য বোলিং করলেন। একদম ইনিংসের প্রথম ডেলিভারিতেই তিনি তুলে নেন প্রিয়ান সারিয়ার উইকেটটা। বলতে গেলে প্রিয়ান সারিয়ার কাছে কোনো জবাবই ছিল না, ওই জায়গায় তিনি ক্লিন বোল্ড হয় মানে একবারে কোনো রানের খাতা না খুলতে পেরেই আউট হয়ে যান। আর এরপর পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ক্রিজে আসেন। তো তিনি কিন্তু শুরুটা চমৎকার করেছিলেন, ওই জোফরা আর্চারকে এক্সট্রা কভারের উপর দিয়ে পরপর 2 বলে 2টা মানে একবারে চোখ ধাঁধানো বাউন্ডারি মেরেছিলেন। কিন্তু ওই জায়গায় শ্রেয়াস আয়ারকে আমি বলবো মানে তিনি নিজের দোষেই নিজের উইকেটটা থ্রো করে দিয়ে এসেছেন। মানে খুব তাড়াহুড়ো করতে গিয়ে ওই জায়গায় ওই ওভারে লাস্ট বলে তিনি উইকেট ছেড়ে একটা বড় শট খেলতে গেলেন, কিন্তু বলের লাইন মিস করে ওই জায়গায় জোফরা আর্চারের বলেই তিনি বোল্ড হয়ে যান। তো ভালো স্টার্ট পেয়েও আর কি শ্রেয়াস আয়ার মানে দারুণ ছন্দে ছিলেন। এর আগের 2টা ম্যাচে আর কি ভালো ভালো এই 2টো ইনিংস খেলেছিলেন। তো এই ম্যাচে তিনি মাত্র 5 বলে 10 রান করে আউট হয়ে যান। তো এই জায়গায় প্রথম ওভারেই 2 উইকেট খুঁয়ে কিন্তু পাঞ্জাব বেশ চাপে পড়ে যায়। আর এরপর মার্কাস স্টয়নিসকেও আর কি ফিরিয়ে দেন ওই সন্দীপ শর্মা। তো স্টয়নিসও নিজের ইনিংসটা আর কি খুব বেশি বড় করতে পারলেন না, তিনি শুরু থেকে একেবারেই ছন্দে ছিলেন না। 7 বলে মাত্র 1 রান করে আর কি তিনি আউট হয়েছেন। তো প্রথম পাওয়ার প্লের মধ্যেই 3 উইকেট খুঁয়ে পাঞ্জাব কিন্তু তখন বেশ কিছুটা চাপে পড়ে যায়। এরপর ওই 6 ওভার মানে পাওয়ার প্লে শেষে তাদের স্কোরটা থাকে 3 উইকেটে 43। এরপর ওই পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরপরই কুমার কার্তিকেয়া যখন অ্যাটাকে আসেন ওই মানে সপ্তম ওভারের দ্বিতীয় বলেই তিনি তুলে নেন প্রভ সিমরান সিংয়ের উইকেটটা। ওই প্রভ সিমরান সিংকেই একটু আর কি মানে মনে হচ্ছিল তিনি ছন্দে রয়েছেন, কিন্তু ওই জায়গায় তাকেও আর কি খুইয়ে পাঞ্জাব বলতে গেলে অল অফ আ সাডেন পুরোটাই তারা ব্যাকফুটে চলে যায়। 43 রানে তাদের স্কোরটা হয়ে যায় 4 উইকেট। এরপর এই পঞ্চম উইকেটে তারা নতুন করে ফাইট ব্যাক শুরু করে ওই নেহাল ওয়াধেরা আর গ্লেন ম্যাক্সওয়েলের হাত ধরে। এই দুজনের মধ্যে ওই জায়গায় একটা পার্টনারশিপ গড়ে ওঠে 88 রানের। তো যার ফলে আর কি প্রথম 10 ওভারে পাঞ্জাবের স্কোরটা পৌঁছে যায় ওই 4 উইকেটে 78। তখনও কিন্তু পাঞ্জাবের জয়টা আর কি বলতে গেলে অনেকটাই দূরে ছিল, কারণ তখন লাস্ট মানে হিসাব করে দেখা যাচ্ছে 10 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 128 রান, তাদের আস্কিং রেট প্রায় 13-র কাছে পৌঁছে গেছে। কিন্তু তারপরেও এই জায়গা থেকে হাল না ছেড়ে এই 2 ব্যাটার কিন্তু বেশ ভালোভাবে লড়াই চালিয়ে যাচ্ছিল ওই রাজস্থানের বোলারদের উপর দিয়ে, তারাও কিন্তু পাল্টা কাউন্টার অ্যাটাক করছিল। মানে এই দুজনের জুটিটা ভাঙার আগে তখন ওই জায়গায় পাঞ্জাবের আর কি প্রয়োজন ছিল 31 বলে 75। মানে এটা কিন্তু খুবই আর কি সম্ভব, মানে মডার্ন ডে টি20 ক্রিকেটটা তো ভেরি মাচ পসিবল। আর এর পরবর্তীতে যখন ওই মার্কো ইয়ানসন কিংবা ওই জায়গায় শশাঙ্ক সিংয়ের মতো ব্যাটাররা রয়েছেন,
তো এই জায়গায় আমি বলবো ওই মানে 15 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন ওই জায়গায় মাহেশ থিকসানা। তো ম্যাক্সওয়েল একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় লং অফের ফিল্ডার ওই আর কি যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওয়ানিন্দু হাসারাঙ্গা অ্যাটাকে এসে তুলে নেন ওই আরেক সেট ব্যাটার নেহাল ওয়াধেরার উইকেটটা, যিনি একটা চমৎকার ইনিংস ডেলিভার করেছেন, 50+ স্কোর পেয়েছেন। ম্যাক্সওয়েলও 30 রানের একটা কার্যকরী ইনিংস খেলে গেছিলেন, কিন্তু এই দুই বলে পরপর 2 উইকেট খুইয়ে তখন পাঞ্জাব বলতে গেলে আবার ব্যাকফুটে চলে যায়। আর এরপর বলতে গেলে পাঞ্জাবের ইনিংসে আর সেরকম কোনো বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি। এরপর বলতে গেলে মানে শেষের দিকে তাদের জাস্ট আর কি ব্যাটিং কোল্যাপস হয়ে গেল। সন্দীপ শর্মা, জফরা আর্চার ওই জায়গায় এসে পরপর তারা উইকেট তুলে নিয়ে ওই জায়গায় আর কি পাঞ্জাবের স্কোরটা শেষ হয়ে যায় মানে মাত্র 155 রানে। মানে হিসাব মতো তারা 50 রানের একটা বিশাল মার্জিনে এই সিজনে তারা প্রথম হোম ম্যাচে মানে রাজস্থানের কাছে একবারে বাজেভাবে পরাজিত হলো। তো এবার প্রশ্ন আসতেই পারে এই পাঞ্জাব আর রাজস্থান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই রাজস্থানের ওপেনিং পার্টনারশিপ সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়ালের মধ্যে 89 রানের যে ফ্যান্টাস্টিক জুটিটা গড়ে উঠলো, এটাই তো বলতে গেলে রাজস্থানকে এই ম্যাচের পুরোপুরি ওই পজিটিভ টোনটা সেট করে দিয়েছিল। তো ডেফিনেটলি এটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার। কিংবা বলতে পারেন ওই যশস্বী জয়সওয়ালের 67 রানের ফ্যান্টাস্টিক বিধ্বংসী ইনিংসটা, 45 বলে 67 রানের তিনি যে আর কি নকটা ডেলিভার করলেন, মানে তার আগের 3 ম্যাচে তিনি একেবারেই বড় রানের দেখা পাননি। তো সেই জায়গা থেকে তিনি এই ম্যাচে এসে এরকম একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে দেবেন, সেটা ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই আর কি 4th উইকেটে রিয়ান পরাগ আর সিমরন হেটমায়ারের মধ্যে যে 47 রানের বিধ্বংসী আর কি পার্টনারশিপটা গড়ে উঠলো, ওই পার্টনারশিপটার জন্যই কিন্তু রাজস্থান তাদের স্কোরটাকে নিয়ে যেতে পেরেছিল 200+-এ। ডেফিনেটলি এটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার। কিংবা বলতে পারেন ওই পাঞ্জাবের ইনিংসের শুরুতেই যে ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়, প্রথম পাওয়ার প্লের মধ্যেই তারা 3টা উইকেট হারিয়ে ফেললো। তার উপরন্তু বলতে গেলে প্রথম ওভারেই ওই জফরা আর্চারের ওভারেই তারা 2টা উইকেট হারিয়ে ফেলেছিল। আর পাওয়ার প্লে শেষ হতে না হতেই 7ম ওভারের দ্বিতীয় বলেই আরেকটা উইকেট খুঁড়িয়ে ওই জায়গায় তারা হয়ে গেছিল 43-4। তো এরকম প্রথম দিকের যখন আর কি 4টা গুরুত্বপূর্ণ আর কি টপ অর্ডারের ব্যাটারের উইকেট ওই জায়গায় হারিয়ে ফেলবে এই 206 চেস করতে গিয়ে, এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার রাখে। কিংবা বলতে পারেন ওই 5ম উইকেটে ওই নেহাল ওয়াধেরা আর ওই গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে যে 88 রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল, এই পার্টনারশিপটার উপর ভর করেই তো পাঞ্জাব এই ম্যাচে মানে আবার প্রবলভাবে ফেরার স্বপ্ন দেখছিল। তো এই পার্টনারশিপটা যখন ওই জায়গায় ভেঙে গেল 15 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে, তো এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার রাখে। কারণ এরপরেই কিন্তু পাঞ্জাব ওই শেষের দিকে গিয়ে তাদের ব্যাটিং কোল্যাপসটা হলো, মানে আর তারপর তাদের জয়ের বিন্দুমাত্র কোনো আশাও ছিল না। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই পাঞ্জাব আর রাজস্থান ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই পাঞ্জাবের ইনিংসের 15 নম্বর ওভারের লাস্ট বল আর 16 নম্বর ওভারের প্রথম বল। এই দুই বলে ওই গ্লেন ম্যাক্সওয়েল আর নেহাল ওয়াধেরার যে 2টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন ওই মাহেশ থিকসানা আর ওই ওয়ানিন্দু হাসারাঙ্গা, এই দুই সেট ব্যাটারের উইকেট ওই জায়গায় আর কি তুলে নিয়ে পাঞ্জাব মানে জয়ের জন্য আর কি যেটুকু স্বপ্ন দেখছিল ওটাও তারা ওই জায়গায় পুরোপুরি আর কি মানে জল ঢেলে দিল। মানে ওই জায়গা থেকে আর পাঞ্জাবের জয়ের তারপর আর কোনো রকম বিন্দুমাত্র আশাই ছিল না। তো সেই কারণেই ওই গ্লেন ম্যাক্সওয়েল আর নেহাল ওয়াধেরা এই দুই সেট ব্যাটারের উইকেট যে পাঞ্জাব ওই পরপর 2 বলে যে হারিয়ে ফেললো ওই মানে মিডিল ওভার্সে, ওটাই হচ্ছে এই পাঞ্জাব আর রাজস্থান ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট আমার কাছে। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।